হিমালয়ের মাঝে অবস্থিত সৌন্দর্যে ঘেরা একটি দেশ নেপাল। নেপাল তার মনোরম দৃশ্যাবলী, প্রাচীন মন্দির এবং বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে উপমহাদেশের অন্যতম পছন্দের একটি ট্যুরিস্ট স্পট। হিমালয় কন্যা নেপাল ভ্রমণ বাংলাদেশিদের জন্য অত্যন্ত সহজ, তাই তো প্রতি বছর হাজার হাজার বাঙালি পর্যটক বাংলাদেশ থেকে নেপালে গিয়ে থাকেন। নেপালে পাহাড় পর্বত এবং ট্রেকিং ছাড়াও পর্যটকেরা আসেন এখানকার দর্শনীয় স্থান, মন্দির ও বৌদ্ধস্তূপগুলোর মতো দর্শনীয় স্থান পরিদর্শন করার জন্য। ঘড়িতে প্রায় ৭টা ৫ আমরা চলে আসি হজরত এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট হচ্ছে 10টা ৫। তো দ্রুত গিয়ে বোর্ডিং পাস ইমিগ্রেশন ক্লোজ করে তারপর কথা হচ্ছে। নেপাল সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ঢাকা থেকে নেপাল যাওয়ার পরিপূর্ণ সকল তথ্য এবং আমাদের ট্রিপের পরিপূর্ণ কস্ট। আমাদের সবসময় যে সমস্যাটা থাকে, আমরা এই দৌড়াদৌড়ি করে আসলে টিকিট নেওয়ার জন্য, বোর্ডিং পাস নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। সো এবারও সেম, আমরা প্রায় 7টা 20-এ এসে পৌঁছেছি এয়ারপোর্টে। তার মধ্যে গেট নাম্বার 1 এ নামছি। এখন গেট নাম্বার 3 এ হচ্ছে আমাদের বোর্ডিং পাস কালেক্ট করার এরিয়া, কাঠমান্ডু বাংলাদেশ বিমানের। তো এখান থেকে নিয়েই তাড়াহুড়া করে ইমিগ্রেশন 3টা ফাঁকা আছে, ইমিগ্রেশন 3 ক্লোজ করে তারপর আমরা লাউঞ্জে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। ইমিগ্রেশন শেষ, খুবই স্মুথ ছিল এবং কোনো রকম প্যারা পাই নাই। আর হচ্ছে এখন যাচ্ছি ইভিএল স্কাই লাউঞ্জে, যেহেতু আমাদের ফ্লাইট হচ্ছে 10টা 5। তো বোর্ডিং শুরু হবে, চেকিং শুরু হবে হচ্ছে ওদের 9টা 5 থেকে 1 ঘন্টা। তো এখন লাউঞ্জে যাব, লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্ট সেরে তারপর রওনা হব চেক ইন। গাইজ, আজকে আমরা যাচ্ছি দ্য ট্রাভেল গ্রুপের আন্ডার থেকে। তো খুব রিজনেবল প্রাইসে ওরা ওদের প্যাকেজ ট্যুরগুলো সাজে, আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করেও নিতে পারেন। তো আমরা 5 রাত 6 দিনের একটা প্যাকেজ নিয়েছি। তো তার মধ্যে আমরা আজকে যাচ্ছি ডাইরেক্টলি নেপাল, কাঠমান্ডু। সেখান থেকে আগামীকাল পোখরার উদ্দেশ্যে যাত্রা করব। পোখরা 2 দিন থেকে সেখানে সাইট সিইং করে তারপর আমরা আবার কাঠমান্ডু থামেলে ব্যাক করে দেন আমরা বাংলাদেশে ব্যাক করব। তো এই 5 দিনের ট্রিপে প্রথম সিরিজে আপনাদেরকে স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে নেপাল বাই বাংলাদেশ বিমান। তো ফুল ট্রাভেল কস্ট, ফুল এয়ার কস্ট সবকিছু নিয়ে আজকে সাজানোই ফুল ব্লগ। তো আশা করি পুরো ব্লগটি দেখবেন, ভালো লাগবে। সো আমরা অলরেডি আমাদের বোর্ডিং ক্লাসে 11/A আমাদের গেট। এখানেই হচ্ছে আমরা চেকিং করে তারপরে হচ্ছে আমরা আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করবো। এবং মানে চেকিং এর সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে এই থার্মাল চেকিংটা। সবকিছু ব্যাগ চেইন সবকিছু খুলে সবকিছু দিয়ে তারপরে চেকিং করে আমরা ফ্লাইটের দিকে যাই। হ্যালো এভরিওয়ান, যাচ্ছি আমরা পাহাড়ের দেশ নেপালে। এটা আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ফ্লাইট। খুব বেশি এক্সাইটেড, নতুন একটা দেশে যাচ্ছি, নতুন অভিজ্ঞতা হবে, আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। চারু, কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছ? তোমার বাড়ি কি নেপাল? আমাদের গেট নাম্বার ছিল 11/A, আমরা অলরেডি চলে আসছি। অন্যান্য সময় দেখা যায় প্রায় 1 ঘন্টা আগ থেকে ওরা চেকিং, এই থার্মাল চেকিং গুলো করে। প্রায় একটা মানে খুব ডিপলি একটা চেকিং হয়, ব্যাগ তারপরে হচ্ছে নিজের অর্নামেন্ট, ড্রেস, ক্লদিং সবকিছুতে। তো মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগে আমাদের বোর্ডিং পাস নিয়ে চেকিং কমপ্লিট করে হচ্ছে বিমানে উঠাতে। বাট আজকে এখন প্রায় 9টা 30 বেজে গেছে, এখনো বাংলাদেশ বিমানের যে বুথ আছে, চেকিং এর যে বুথ, সেই বুথের গেট এখনো খোলে নাই। তো স্টিল আমরা দাঁড়ায় আছি, প্রায় মোটামুটি অনেক লোক এসে জড়ো হয়ে গেছে অলরেডি। তো লেটস কখন নাগাদ আমাদের সেই চেকিং এর গেটটা খোলে। বাংলাদেশ থেকে নেপাল পৌঁছানোর সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুততম উপায় হলো ফ্লাইট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি সরাসরি ফ্লাইট পরিচালনা করে। ফ্লাইটে যেতে সাধারণত সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মতো। পিছনে আছে 731 অগ্নিদূত বাংলাদেশ বিমানের। এটা একটা বোয়িং সার্ভিস, ওদের সবগুলো এই সাইজের বিমান হয় এবং সবগুলো বোয়িং সার্ভিস।
আজকে আমরা এই ফ্লাইটে করে যাচ্ছি ঢাকা থেকে কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্ট। যদিও ত্রিভুবন এয়ারপোর্টটা একটু রিস্কি ফর ল্যান্ডিং, বাট দেখা যাক, সৃষ্টিকর্তার আশীর্বাদে হোপফুলি আমরা সুস্থভাবেই পৌঁছাবো। তো সাথে আছে ত্রিনা আর হচ্ছে রাধিকা, সবসময়কার জন্য ট্রাভেল পার্টনার। আমাদের ফ্লাইটটি মূলত দেরি হওয়ার পিছনে কারণ হচ্ছে চারপাশে প্রচন্ড পরিমাণ কুয়াশা ছিল সকাল থেকে। ওদের ওয়েদার ফোরকাস্টিং এর মানে ক্লিয়ারেন্স না পাওয়ার জন্য মোটামুটি আমাদের ফ্লাইটটা একটু দেরিতে আসছে। আর এখন সবাই আমরা বোর্ডিং করছি বিমানের ভিতরে। তো বিমানের ভিতরে কি আপনার সাথে কথা হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি মেঘদূত 731 বোয়িং বাংলাদেশ এয়ারলাইন্স। আপনি যদি বাই রোডে যাওয়ার পরিকল্পনা করেন তবে ইন্ডিয়ার ট্রানজিট ভিসা থাকতে হবে, কেননা বাই রোডে গেলে আপনার যাতায়াতের বাসটি ইন্ডিয়া হয়েই নেপালে অনুপ্রবেশ করবে। বাংলাদেশ টু নেপাল বাই রোডে আপনার ক্ষেত্র বিশেষে 12 থেকে 15 হাজার টাকার মতন খরচ হতে পারে। মনে রাখবেন যে ইমিগ্রেশন এবং কাস্টমের কারণে জার্নিতে অনেক সময় লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে প্রায় 16 থেকে 24 ঘন্টার মতো। তাই পরিশ্রম এবং সময় সার্বদিক বিবেচনা করে ফ্লাইটে যাতায়াত করাটাই উত্তম। আপনার নেপাল ট্যুরটি আগে থেকে নিশ্চিত করুন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, নেপাল ভ্রমণের ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস বা তারও বেশি থাকতে হবে। বাংলাদেশ থেকে যাওয়ার আগে অবশ্যই টাকার বিনিময়ে এক্সচেঞ্জ করে নেবেন। থাকা, খাওয়া, যাতায়াত এবং নেপালে আপনার সমস্ত অ্যাক্টিভিটিসের একটি বাজেট আগে থেকেই নির্ধারণ করে যাবেন। আপনার থাকাকালীন সময়ে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। তবে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি যান, সেই ক্ষেত্রে নিজের কারেন্সিটা ইউএস ডলারে কনভার্ট করে নিয়ে যাওয়াটাই বেটার। সেই ক্ষেত্রে মানি এক্সচেঞ্জে ইউএস ডলারের রেটটা নেপালি মুদ্রায় একটু বেশি পাওয়া যায়। ইমিগ্রেশনের কথা মাথায় রেখে আমার জবের এনওসি, পাসপোর্ট সাইজের ছবি, অফিসের আইডি কার্ড, তার সাথে পাসপোর্ট ফটোকপি, এনআইডি কার্ড, সব রকম তথ্য সাথে নিয়েই তারপর আমরা ফ্লাই করেছি। এবং বাসা থাকতেই মোটামুটি আমরা নেপালি ইমিগ্রেশনের সকল রকম প্রসিডিউর অনলাইনে কমপ্লিট করে ফেলছিলাম। বলছি নেপাল থেকে। সো আমরা অলরেডি ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের ইমিগ্রেশন ক্লোজ করে তারপরে সিম নিয়ে আমাদের মানি এক্সচেঞ্জ করে তারপর হচ্ছে আমরা রওনা হব। সো দ্য ট্রাভেল গ্রুপের অলরেডি যে প্যাকেজটা নেওয়া, তার সাথে হচ্ছে আমাদের একজন ড্রাইভার কাম গাইড, উনি অলরেডি ওয়েট করছেন ডিপার্চারে। সো চলুন আমরা যাই, ইমিগ্রেশনটা শেষ করি, দেন প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো গাইজ, নেপাল ইমিগ্রেশনটা এত বেশি ইজি, মোটামুটি আমাদের 2 to 3 মিনিটস লাগছে। বাসা থেকে ইমিগ্রেশন করে নিয়ে আসা ফর্ম ফিল আপ যেটা করেছি সেটা দেখেছে, আর জাস্ট ছোটোখাটো কোশ্চেন, কোথায় যাব বা এর ফার্স্ট টাইম কি না। তো আমাদের যদি ট্যুরিস্ট ভিসা স্টিকার ভিসা অন অ্যারাইভেল, সেই ক্ষেত্রে ফর দ্য ফার্স্ট টাইমের জন্য আমরা এটা ফ্রি পাইছি। সেকেন্ড বার হয়তো $15 মতো দিতে হবে পার ভিসায়। তো এখন আমাদের ব্যাগেজ কালেক্ট করতে হবে। আমাদের ফ্লাইট নাম্বার ওয়াইজ আমাদের সবগুলো ব্যাগ আসছে হচ্ছে বেল্ট নাম্বার 3। তো আমরা সবাই বেল্ট নাম্বার 3 দিকে যাচ্ছি ব্যাগ কালেক্ট করার জন্য। তারপর মানি এক্সচেঞ্জ করে সিম নিব, সিম নিয়ে তারপর হচ্ছে আমরা বেরোবো। তো অলরেডি আমাদের ব্যাগ কালেক্ট করে ফেলছি। তো এখন সিম আর মানি এক্সচেঞ্জ করবো। আজকে ইউএসডি চলতেছে 132 টাকা 40 পয়সা। সো আমরা 250 এখান থেকে ভাঙানোর চেষ্টা করতেছি। 132.34 ইন্টু 250, দ্যাট মিনস আমরা 33,110 টাকা নেপালি রুপিতে পাচ্ছি। আর ওদের যে এক্সচেঞ্জ রেট থাকে সেটা মোটামুটি প্রায় সেম। এরপরে হচ্ছে আমরা এনসিল থেকে সিম নিব, এটা ওদের পপুলার, আমাদের বাংলাদেশের রবির মতো। ভাই কত টাকা, কত টাকা! কিন্তু এতগুলো টাকা সম্ভব হয়েছে হচ্ছে ডলারের জন্য। আমরা এনসেলে সিম কিনে ফেলছি, অলরেডি নেটওয়ার্ক চলে আসছে। সো 7 ডেজের জন্য একটা প্যাকেজ 8 জিবির মতো। তো আশা করি আমাদের হয়ে যাবে।
তো এখন বাইরে যাচ্ছি, বাইরে আমাদের জন্য যে কোঅর্ডিনেটর আছেন, যিনি ড্রাইভার কাম গাইড, উনি ওয়েট করতেছে। তো আমরা রওনা হই, তারপর আবার কথা হচ্ছে। নেপালের সময়ে এখন প্রায় 1টা 16, বাংলাদেশ থেকে 6 থেকে 7 মিনিটের ডিফারেন্স। তো আমরা এখন এক্সিট পয়েন্ট দিয়ে সব কাজ শেষ করে বের হচ্ছি, বাইরে হয়তো ট্যাক্সি দাঁড়ানো। ওয়েলকাম টু নেপাল। আমাদের পিছনটার এই শাড়িগুলোই হচ্ছে মানে যারা প্যাকেজ বুকিং করে আসে বা যারা পার্সোনাল ট্রিপে আসে তাদের জন্য বুকিং করা যে ট্রান্সপোর্ট আছে, সেটা ড্রাইভাররা এখানে ওয়েট করে ওই নেম প্লেট গুলো হাতে নিয়ে, যেন অনেক দ্রুত বোঝা যায়। আমরা স্টিল এখনো দাঁড়ায় আছি আমাদের ড্রাইভারের জন্য। আই থিঙ্ক সো কোথাও হয়তো বা কোনো ট্রাফিক বা কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য আসতে একটু সময় নিচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করেছে দ্য ট্রাভেল গ্রুপ বাংলাদেশ। আপনারা আপনাদের ট্রাভেল প্ল্যানিংগুলো দ্য ট্রাভেল গ্রুপের সাথে করতে পারেন, আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমি নিচে অলরেডি ওদের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, তার সাথে ওদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কমিউনিকেট করে আপনাদের নেক্সট ট্রিপটি বুকিং নিতে পারেন। তো আমরা এখন যাচ্ছি আমাদের ট্যাক্সির দিকে। সো নেপাল এই 5 পর্বের ফার্স্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম। এইটাকে খাদা বলে, খুব সুন্দর সুতার কাজ করা। It's really is a nice welcome for us in Nepal. তো এইটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা এটাতে করে এখন নাগারকোট যাব। পুরো 5 দিনের জন্য এই গাড়িটা কিনে নিলাম, ফুল পোখরা টু নেপাল ভ্রমণের জন্য। Hello, brother. How are you? Hello, namaste. Yeah, namaste. My name is Chewang. Seva, Yeah, Chewang okay. Lama. Abhijit. Thank you. Yeah, and I think so. So for 5 days you will be Yes, with so us. we have together. Okay, okay, perfect. মানুষগুলো অনেক ভালো। আর নেইমি যে ছিল, সে এতবার আমাদেরকে আসলে সরি বলছে, কারণ একটা আমাদের ফ্লাইট ইয়েতে দেরি হয়ে গেছে, ট্রাভেল দেরি হয়ে গেছে। Alhamdulillah. তো আমরা বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে। সো রাইট নাও উই আর গোয়িং টু নাগারকোট Nagarkot, yes. টু ভায়া ফ্রম ভাত্তিপুর, রাইট? Yeah, yes. ওকে ওকে, তো চলুন একসাথে যাই নাগারকোট। মাত্র ওই ড্রাইভার ভাইয়ের সাথে কথা হচ্ছিল, কাঠমান্ডুর টেম্পারেচার গরমকালেও 33-এর বেশি হয় না, 33। সি লেভেল যেটা, সে লেভেলটা এইখানটায় হচ্ছে প্রায় ডাউন। পোখরাতে একটু উঁচু, যেহেতু পাহাড়ি এলাকা, তো সেই ক্ষেত্রে ঠান্ডার প্রাদুর্ভাবটা একটু কম। বাট এখন আমাদের সচরাচর যে টেম্পারেচার, এটা নিয়ার অ্যাবাউট বাই 23-24-এর মতো এখন রানিং আছে। তো ঢাকার মতোই রৌদ্র উজ্জ্বল, বাট হালকা বাতাস আছে। তো আমরা সেই পুরো শহরটাই হচ্ছে আসলে মানে আঁকা বাঁকা আর উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে যাওয়া। তো সেটা নিয়ে কথা হচ্ছিল ড্রাইভার ভাইয়ের সাথে। সো আমরা এখন নাগারকোটের দিকে যাচ্ছি। সো এই নাগারকোটে যেতে মোটামুটি বিভিন্ন রকম টুরিস্ট স্পট পড়েছে, সেগুলো আমরা যেতে যেতেই দেখবো। আমাদের নাগারকোট পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত অবধি হয়ে যায়। তার মাঝখানে আমরা ভক্তপুরের সকল টুরিস্ট স্পটটি ভিজিট করেছি। পরবর্তী ব্লগে আপনাদের সম্পূর্ণটুকু দেখানোর চেষ্টা করব। ঘড়িতে বেজে প্রায় 6টা 45, আমরা পৌঁছাইছি হিমালয়াস, হোটেল হিমালয়াস গ্লেচিয়ার। সো এটা হচ্ছে রাইট নাও 2335 ফিট উচ্চতায় সমতল ভূমি থেকে, এবং টেম্পারেচারও প্রচণ্ড পরিমাণ কম, খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। তো রাধা কান্নাকাটি করতেছে, আমরা চলে আসছি। তো চলেন একটু হোটেলটা ট্যুর দিয়ে দিই আপনাদের। এইটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স দরজা, এখানে একটু ছোট বসার মতো জায়গা আছে, এখানে কিছু ফুলের টপ আছে, এখানে হচ্ছে রিসেপশন, এখানে ডাইনিং এর ব্যবস্থা আছে, এখানে কিছু ডাইনিং এর ব্যবস্থা আছে, এখানে হচ্ছে লবি, এখানে একটা ঝর্ণার ব্যবস্থা আছে, আই থিঙ্ক সো। আমরা আমাদের রুম পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের রুম 303। সো চলেন আপনাদেরকে রুমের একটা ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে
এই হচ্ছে এন্ট্রেন্স, এই হচ্ছে একটা বেড, 3 জনের মিলে মোটামুটি সুন্দরভাবে ঘুমানো যাবে। এখানে কিছু সুন্দর ইন্টেরিয়র করা আছে, কিছু লাইটিং এর কাজ আছে। এই পাশে ঘিরেই এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ওরা কিছু টয়লেটিসও দিয়ে দিছে আপনাকে, শ্যাম্পু, তারপরে বডি লোশন, বাথ ব্যবস্থা আছে, ট্রলি আছে, দুটো সাবান আছে, ব্রাশ, টাওয়াল এক্সট্রা, লাইটিং, সবকিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এইখানে টিভি আছে, এইখানে কফির ব্যবস্থা আছে, গরম পানির ব্যবস্থা আছে। আমাদের বেশি ইমার্জেন্সি ছিল, রাধিকার জন্য আমাদের জন্য গরম পানির ব্যবস্থা। আমরা কফি নিয়ে আসছি, যদিও এখানে চা আছে, ছোট করে মিনি কফি আছে, দুটো পানির বোতল আছে কমপ্লিমেন্টারি, টিভি আছে। আর এখানে মেনু আছে, আপনারা এখান থেকে খাবার অর্ডার দিতে পারেন। যদিও এটা মাউন্টেনের উপরে, অনেক বড় হিলের উপরে, আসলে এখানে খাবার ব্যবস্থাটা ওইভাবে ভালো নাই। সো আমরা এখান থেকে খাবার অর্ডার করবো, রাতে আশা করা যায়। এখানে দুজনের বসার জন্য দুইটা সিট আছে, ছোট একটা টি টেবিল আছে, আর এখানে দুইটা ক্যাবিনেট আছে, এখানে জিনিসপত্র রাখার মতো ব্যবস্থা। একটা বড় ক্যাবিনেট আছে, এখানে জামা কাপড় রাখতে পারবেন। যদি বসে আছে এই কারণে স্পেস দিতে পারতেছি না। Okay. তো মোটামুটি নাগারকোটের এই প্যাকেজ নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের একটা বেনিফিট পাবেন যে হোটেলগুলোর জন্য আপনাদের চয়েস করার মতো অপশন থাকবে, কারণ তারা আপনাকে ভালো হোটেল সাজেস্ট করতে পারবে আপনার প্রাইজের উপরে। যদি আমরা অনলাইন থেকে আসি, অনলাইনে পিকচারের সাথে দেখা যাচ্ছে প্রায় সময় আপনার ফিজিক্যাল হোটেলের সাথে মিল থাকে না। সো গাইস, দেখা হচ্ছে আগামীকাল সকালের সূর্য উদয় থেকে। আগামীকাল আমরা যাচ্ছি পোখরাতে। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটি কমেন্টস করবেন, লাইক করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এখনও যদি মিস্টার অ্যান্ড মিসেস ব্লগ ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টিল দেন, গুড বাই। সো গাইস, আজকের এই ঢাকা টু কাঠমান্ডু ট্রিপে নাগারকোট আসা পর্যন্ত আমি ফুল প্যাকেজের একটা ধারণা আপনাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে, যদি দ্য ট্রাভেল গ্রুপের আন্ডার থেকে আপনারা ফুল প্যাকেজটা নেন, তবে চেষ্টা করবেন যে অফ সিজনে নেওয়ার জন্য। ট্রাভেলের অন সিজনে যেন অবশ্যই এই বুকিংগুলো না হয়, সেই ক্ষেত্রে কস্টের কিন্তু অনেক বেশি পরিমাণ বাড়ে, যেহেতু টুরিস্ট প্লেস। তো এই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা মানুষের বেশি আনাগোনা হয় এই নেপাল এরিয়াতে। তো সেই ক্ষেত্রে আসলে কস্টটা খুব হাই হয়ে যায়। যদিও আমি ১ মাস আগে বুকিং দিছি, সেক্ষেত্রে আমার ২ জন অ্যাডাল্ট আর ১ জন কিডস আফটার ৫ ইয়ার্স ফুল প্রিমিয়াম প্যাকেজ 5 7 ডেজ এর জন্য একদম ঢাকা টু কাঠমান্ডু, কাঠমান্ডু টু পোখরা, পোখরা টু এগেইন কাঠমান্ডু। সো এই পর্যন্ত টোটাল যে ট্রান্সপোর্ট সার্ভিসেস, সেই সার্ভিসের জন্য টোটাল চার্জ হচ্ছে আমার হোটেল ভাড়া সহ 64,000 পড়ছে। এবার আসেন এয়ার টিকিট। এয়ার টিকিটের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। যদি আপনারা ট্রাভেল প্ল্যান করে থাকেন, অবশ্যই ২ থেকে ৩ মাস আগে আপনারা এই এয়ার টিকিটগুলো কনফার্ম করাটা বেটার। তাছাড়া কিন্তু প্রচুর পরিমাণ টাকা গুনতে হবে। তো সেই ক্ষেত্রে আমার এয়ার টিকিট পড়ছে, যদি এয়ার টিকিটের ক্ষেত্রে আমি মোটামুটি একটু বেশি পরিমাণ টাইম পাইছি। আমার আ প্রাইস পড়ছে প্রায় 34,000 টাকা করে পার হেড এয়ার টিকেটের ভাড়া। এটা আপনারা 20-24 এর মধ্যে আপনারা ক্লোজ করে ফেলতে পারেন যদি অফ সিজনে আপনারা বুকিং দেন। তবে এয়ার টিকেট বুকিং দেওয়ার ক্ষেত্রে একটা ট্রিক্স আপনাদেরকে বলি। অবশ্যই রোববার আর বুধবার চেষ্টা করবেন যে আপনারা এয়ার টিকেট বুক দেওয়ার জন্য। কারণ ওই সময়গুলোতে প্রাইসগুলো আপডেট দিন রিচার্জ হয় তাদের যে সফটওয়্যার আছে, প্রাইস সফটওয়্যার। সো এই হচ্ছে টোটাল আমার কস্ট।